ঝামেলা হবে না, তোমরা শুরু করো। আমরা পড়তেছিলাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। সো বেশ কিছু প্রবলেম আমরা গত ক্লাসে করছি, আজকে কয়েকটা প্রবলেম করব। তোমরা প্রশ্নগুলো না তুললে হয়, আমি তোমাদের প্রশ্নগুলো কি করে দিব, তোমাদের প্রশ্নগুলো আমি শিট নেক্সট ঈদের পরে আসলে দিয়ে দিব। অর্ধেক কাজ হয়েছে তো শিটের, আমি ওই জন্য দিই নাই। 7 নম্বর প্রশ্ন, হ্যাঁ সবগুলো দিয়ে দিব, সমস্যা নেই। দেখো এটাতে বলছে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারকে কোনো দৃঢ় অবলম্বন থেকে ঝোলানো হলে তা ছিঁড়ে না। এই একটা প্রশ্ন আমাদেরকে দেওয়া আছে। তো কিরে আমরা দাঁড়াও, ম্যানেজার আচ্ছা, ওই যে চলে গেছে, ধুম করে এক ক্লিকের করে চলে গেছে। থাকুক, আবার লেখা লাগবে, ঝামেলা হচ্ছে এই জায়গায়, বুঝে নেই। আচ্ছা, তোমরা প্রবলেমটা কি দেখছিলা? সো প্রবলেমটা দেখো স্যার, মানে মূল কথা হচ্ছে তোমার একটি স্প্রে তাকে দৃঢ় অবলম্বনে ঝুলানো হলে তা ছিঁড়ে যাবে না। ইস্পাতের ঘনত্ব কত দেওয়া আছে? ইস্পাতের ঘনত্বটা তোমরা দেখো স্যার, কালারটা চেঞ্জ করতে লিখো ইস্পাতের ঘনত্ব, সব আবার সেটিং করতে হবে। আরেক ঝামেলা না, ঠিক আছে, সমস্যা নেই। ইস্পাতের ঘনত্ব দেওয়া আছে হচ্ছে তোমার, ইস্পাতের ঘনত্ব দেওয়া আছে 8 × 10³ kg/m³ এবং অসহ পীড়ন দেওয়া আছে তো তোমার কত, 9.8 × 10⁸। এটা হচ্ছে অসহ পীড়ন দেওয়া আছে, 9.8 × 10⁸। এটা আমাদের অসহ পীড়ন দেওয়া আছে। এটা আমাদের কাজ করতেছে কম কেন আমি বুঝতেছি না।
অসহগ পীড়ন আমাদের এটা দেওয়া আছে, দেখো স্যার, না কাজ করে না, দেখো তাহলে অসহগ পীড়ন আমাদেরকে 9.8 × 10⁸ নিউটন মিটার ইনভার্স 2 দেওয়া আছে স্যার। এখন আমাকে বলছে এই যে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের, তাই তো বলছিল নাকি স্যার? সো সর্বোচ্চ কত দৈর্ঘ্যের ইস্পাতের তারকে আমরা ঝুলিয়ে দিলে সেটা ছিঁড়ে যাবে না। কার জন্য ছিঁড়ে যাবে না? শুধু তারটাকে ঝুলিয়ে দিচ্ছি। তারটাকে যখন ঝুলিয়ে দিচ্ছি তারে শুধুমাত্র কি থাকতেছে, নিজের ভরটা আমাদের এখানে থাকতেছে, ঠিক আছে? সো চলো আমরা স্যার প্রবলেমটা দেখি যে অসহগ পীড়নের সূত্রটা কি ছিল স্যার। অসহগ পীড়নের সূত্রটা যদি আমরা লিখি, অসহগ পীড়ন ইকুয়াল টু কি হবে? অসহগ পীড়ন হবে হচ্ছে তোমার অসহগ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, অসহগ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আর এফটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা আমরা পাবো mg, এফটার আমরা ভাঙলে পাবো হচ্ছে তোমার mg ডিভাইডেড বাই a। এবার এমকে যদি আমরা ভাঙি রো ভি পাবো স্যার, কি পাবো? এমকে আমরা ভাঙলে রো ঘনত্ব, ভি আয়তন ইন্টু জি ডিভাইডেড বাই এ পাবো। এখন তুমি যদি ভিটাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করো সরাসরি এল পেয়ে যাও, তারপরও আমরা ভেঙে লিখবো স্যার ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য ইন্টু জি ডিভাইডেড বাই এ। এই এ আমাদের যাবে কাটা, আমাদের কাটা চলে যাবে। এ যদি আমাদের কাটা চলে যায় তাহলে আমাদের থাকে শুধুমাত্র রো এল জি, রো এল জি। তাহলে অসহগ পীড়ন ইকুয়ালটা আমরা কি পেলাম? রো এল জি পেলাম। অসহগ পীড়ন ইকুয়ালটা আমরা রো এল জি পেলাম। আমরা এটাকে এই পাশে রাখি, পাশ দিয়ে কি করতেছি দেখো, এখন জাস্ট একটা লাইনে অঙ্কটা করে ফেলবো। অসহগ পীড়ন ইকুয়াল টু রো এল জি পেলাম, ঘনত্ব আমার জানা আছে, জি আমার জানা আছে, এল আমরা করে ফেলবো এল দিয়ে। এল ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, অসহগ পীড়ন ডিভাইডেড বাই রো জি। অসহগ পীড়ন আমাদের কত দেওয়া আছে? অসহগ পীড়ন দেওয়া আছে 9.8 × 10⁸। আর ইস্পাতের ঘনত্ব কত দিচ্ছে? 8 × 10⁻3। জি এর মান কত? 9.8। তাহলে যা আসবে ওটাই আনসার। আনসার আসবে হচ্ছে আমাদের 1. আমাদের আনসার আসবে হচ্ছে 1.25 নাকি স্যার? হ্যাঁ 1.25 × 10⁴ মিটার। এটা হচ্ছে আমাদের আনসার। তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। প্রশ্নটা ছিল হচ্ছে কি, কত দৈর্ঘ্যে ইস্পাতের একটি তার বা দণ্ড আমরা ঝুলিয়ে দিলে সেটি ছিঁড়ে যাবে না। কার জন্য ছিঁড়ে যাবে না? নিজের ভরের কারণে ছিঁড়ে যাবে না। তো ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কি জানি? ছিঁড়ে যাওয়ার ক্ষেত্রে কোনো একটা বস্তুর উপরে যখন অসহগ পীড়ন পড়ে তখন এটাই ছিঁড়ে যায়। তো অসহগ পীড়নের সূত্র কি ছিল? অসহগ পীড়ন ইকুয়াল টু অসহগ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, অথবা অসহগ ভার ডিভাইডেড বাই ক্ষেত্রফল। অসহগ ভারটা আমাদের কি আছে এখানে? mg হিসেবে আছে, নিজের ভর। এমটাকে ভেঙে আমরা রো ভি করলাম, রো ভি হলো আমাদের ভলিউম, ভলিউমকে আবার ভেঙে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য লিখে ফেলা যায়। নিচের ক্ষেত্রফলের সাথে উপরের ক্ষেত্রফল কাটাকাটি হলো, হওয়ার পরে রো এল জি থাকে। সুতরাং এল ইকুয়াল টু পাওয়া যায় অসহগ পীড়ন ডিভাইডেড বাই রো জি
ভ্যালুগুলো বসাই দিছি, দৈর্ঘ্য পেয়ে গেলাম। লিখছো? লিখলে স্যারের পরটা যায়, চলো। লিখো যে একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4.76 into 10⁻⁷ মিটার স্কোয়ার। না সরি, এটা হচ্ছে আমার একটু ভুল করে দিচ্ছি, 1 মিলিমিটার স্কোয়ার এবং অসহপীড়ন ছিল, এটা অসহপীড়ন। (4.76 into 10⁻⁷ কত? 7 নিউটন পার মিটার স্কোয়ার। পীড়নের একক নিউটন পার মিটার স্কোয়ার। ইয়ং গুণাঙ্কের এককও এটা, চাপের এককও এটা, কিন্তু আমরা এখানে ভুলেও প্যাসকেল লিখতে পারবো না, শুধুমাত্র আয়তন বিকৃতির ক্ষেত্রে প্যাসকেল লেখা যায়। তারটির এক প্রান্তে 2 কেজি ভর ঝুলালে দৈর্ঘ্য বৃদ্ধি। তারটির এক প্রান্তে 2 কেজি ভর ঝুলালে, তারটির এক প্রান্তে আমরা 2 কেজি ভর ঝুলালে দৈর্ঘ্য বৃদ্ধি কত পাচ্ছি? দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া যাচ্ছে 2 × 10⁻⁴, 2 × 10⁻⁴ মিটার। এইবারটি তারটিকে এর আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে এত বেগে ঘোরাতে গেলে তারটি ছিঁড়ে যায় এই ভরসহ। আচ্ছা, এবারে আমরা এটাকে একটু উপরে তুলি, পরে ছোট করব। এবার বলছে সরি, এই ভরসহ তারটিকে, এবার একই ভর নিয়ে তারটিকে এর আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিয়ে, আদি দৈর্ঘ্য মানে ক্যাপিটাল এল, ব্যাসার্ধ নিয়ে বৃত্তাকার পথে 4 রেডিয়ান পার সেকেন্ড। বেগে ঘোরাতে গেলে তারটি ছিঁড়ে যায়। ঘুরালে লিখে ফেলি আমরা, ঘুরালে
30 ছিঁড়ে যায়। তারটি কেন ছিঁড়ে গেল? এটা গাণিতিকভাবে আমাকে ব্যাখ্যা করতে হবে। তারটি কেন ছিঁড়ে গেল এটা আমাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। প্রশ্নটা একটু ঝটপট তুলে নাও। লিখছো স্যার সবাই? আচ্ছা, এবারে আসো স্যার, আমরা একটু কষ্ট করে এই প্রবলেমটাকে এই জায়গায় একপাশে রেখে সলভ করার চেষ্টা করি। খুব সহজ একটা প্রবলেম। একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য আমাদেরকে দেওয়া আছে, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল দেওয়া আছে, অসহ পীড়ন দেওয়া আছে। এইটা খুব বেশি জরুরি স্যার আমাদের। এই অসহ পীড়ন ভ্যালুটা আমার খুব বেশি জরুরি। তার ছিঁড়ে যাওয়ার কনসেপ্টে আমার অসহ পীড়ন, অসহ ভার, অসহ বল এই শব্দগুলো চলে আসে। ঠিক আছে, অসহ ভার যে কথা, অসহ বল একই কথা। অসহ পীড়নকে যখন আমরা ক্ষেত্রফল দিয়ে মাল্টিপ্লাই করে দিব, অসহ বল বা ভার পেয়ে যাব। কেন? কারণ অসহ পীড়ন ইকুয়ালটি কি ছিল? অসহ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। ঠিক আছে, সো ওইটা আমার খুব বেশি জরুরি। তার ছিঁড়ার কথা বলছে। তারটা কেন ছিঁড়ছে? বৃত্তাকার পথে ঘোরানোর সময় ছিঁড়ে গেছে। বৃত্তাকার পথে ঘোরানোর সময় ছিঁড়ে গেছে। এখন আসো স্যার, আমরা বৃত্তাকার পথে যখন ঘোরাচ্ছিলাম তখন এটার উপরে কত বল প্রয়োগ হচ্ছে? আমরা জানি একটা বস্তুকে যদি বৃত্তাকার পথে ঘুরাই তাহলে বৃত্তাকার পথে ঘুরলেই একটা সিউডো ফোর্স অলিক বল বাইরের দিকে কাজ করে, সেটাকে আমরা কেন্দ্রবিমুখী বল বলি। ঠিক না স্যার? ওই কেন্দ্রবিমুখী বলের বিপরীতে তোমার কি থাকে? কেন্দ্রমুখী বল। সেটা সাপ্লাই করতেছে কে? তারে সাপ্লাই করতেছে। আমার যেই তারটা আছে তারের মধ্যে টান দিয়ে সাপ্লাই করতেছি, সো তারের উপর টানটা পড়তেছে কত? কেন্দ্রবিমুখী বলের সমান পরিমাণই পড়বে। তাহলে সেটা হচ্ছে আমাদের কত? আমাকে কি দেওয়া আছে? ওমেগা দেওয়া আছে না ভি দেওয়া আছে? আমায় কিন্তু ওমেগা দেওয়া আছে, কৌণিক বেগ দেওয়া আছে। কৌণিক বেগ দেওয়া থাকলে এম ওমেগা স্কোয়ার আর দিয়ে করব, আর যখন রৈখিক বেগ দেওয়া থাকবে তখন এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর দিয়ে করব। তাহলে এখানে করব কি স্যার? এম ওমেগা স্কোয়ার আর দিয়ে আমরা এফটা একটু বের করে ফেলবো। ভর কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে, ভরটা হচ্ছে 2 কেজি আর এটা হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড। তো দাও, বুঝি নাই? রৈখিক থাকলে এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, ওকে। আর এর মান কত বলছে? আরটা হবে আদি দৈর্ঘ্যের সমান। তার আদি দৈর্ঘ্য কত দিছে? 2 মিটার দিয়ে দিছে স্যার আমাদেরকে। তাহলে 2 দিয়ে দিব। 2 দুগুণা 4, 4 স্কোয়ার মানে 4 কিউব। 4 কিউব মানে তো তোমার কত? 64 নিউটন। তারের উপর কত বল প্রয়োগ হয়েছে স্যার বলো তো দেখি? তারের উপর কত বল প্রয়োগ হয়েছে? 64 নিউটন বল প্রয়োগ হয়েছে তারের। তাহলে অসহ পীড়ন দেওয়া আছে। বল তো তোমার পীড়নের সাথে ইকুইভ্যালেন্ট না। তাহলে পীড়ন থেকে আমরা কি বের করে ফেলবো? অসহ বল বের করে ফেলবো। অসহ বল মানে যে বলটা সে সহ্য করতে পারে না, যে বলটা পার করলেই কি হয়ে যায়? তারটা ছিঁড়ে যায়। তারটা ছিঁড়ে যায়, ওই বলটা একটু আমরা বের করে ফেলি স্যার। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে অসহ বল ইকুয়াল অসহ পীড়ন, তারপরে কি আছে? ইনটু ক্ষেত্রফল। এটা বুঝতে পারছো স্যার? অসহ পীড়ন গুণ ক্ষেত্রফল, এটা বুঝতে পারছো? কারণ আমরা অসহ পীড়ন ইকুয়ালটা কি পড়ছি? অসহ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল পড়ছি। সেইখান থেকে লিখে ফেললাম পীড়ন মানে কি? বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। পীড়ন মানে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে বল যখন বের করবো পীড়ন গুণ ক্ষেত্রফল লিখবো স্যার। পীড়ন গুণ ক্ষেত্রফল করে ফেলো। পীড়নের মান কত দেওয়া আছে স্যার? 4.76 ইন্টু 10⁻⁷। ক্ষেত্রফল কত দেওয়া আছে স্যার? ক্ষেত্রফল আমাদেরকে দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার। 1 মিলিমিটার স্কোয়ার মানে 1 ইন্টু 10⁻⁶ মিটার স্কোয়ার।
মিলিমিটারের সাথে মিটারের সম্পর্ক tan ইনভার্স 3-তে, কিন্তু যখন হোল স্কোয়ার হয়ে যাবে tan ইনভার্স 6 হয়ে যাবে। মাল্টিপ্লাই করলে আমার কি আসে বলো তো দেখি স্যার? 47.6 নিউটন, যেইটা আমাদের 64 নিউটনের চেয়ে অনেক ছোট, ঠিক কিনা স্যার? তার মানে আমরা অসহপীড়নের চেয়ে বড় বল প্রয়োগ করে ফেলছি না? তাহলে আমরা বলবো কি, অর্থাৎ বা যেহেতু অসহ বলের চেয়ে প্রয়োগকৃত বল 64 নিউটন বড়, ঠিক আছে, মানে অসহ বলের চেয়ে প্রয়োগকৃত বল বড়, সেহেতু তারটি ছিঁড়ে গেল। এই যে এটা দেখাই দিচ্ছে তুমি সম্পর্কটা, জাস্ট লাস্টে ওই লাইনটা লিখে দিলে হয়ে যাবে। এটা বোর্ডে আসে একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। এখানে কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী বল সবগুলোকে একসাথে অ্যাড করে মোট চ্যাপ্টার 4 আর 7-এর উপর মিক্স করে দিচ্ছে। কোন একটা বস্তু ঘুরলেই মনে রাখবো কি, তোমাদের সবসময় মনে রাখতে বলছি, কোন একটা বস্তু ঘুরলেই কেন্দ্রবিমুখী বল আছে মনে করবা। এটা তো সবচেয়ে সহজ ক্যালকুলেশন করার জন্য, ম্যাথ করার জন্য সবচেয়ে সহজ একটা সুডো কোর্স নিচ্ছি। আন্ডারলাইন কনসেপ্ট আমি বারবার করে বুঝাই ফেলছি তোমাদেরকে, কেন্দ্রবিমুখী বল না থাকার পরেও কেন আমরা ধরে নিই ক্যালকুলেশনের সুবিধার জন্য। তো তাহলে সেটা কি আমাদের কেন্দ্রবিমুখী বল? কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে মানে কেন্দ্রবিমুখী বল আছে। আর মুখী হিসাবে কোনটা সাপ্লাই হচ্ছে, কেন্দ্রের দিকে কোনটা সাপ্লাই হচ্ছে, টান বলটা সাপ্লাই হচ্ছে, টানটা কার উপরে এসে পড়তেছে? তারের উপরে এসে পড়তেছে। তো তারের উপরে এই টানটা যখন পড়তেছে সেটা কত হবে? কেন্দ্রবিমুখের সমান হবে। ওটা আমরা বের করে নিয়ে আসলাম। এটা হচ্ছে তারের উপরে টান, আর এটা হচ্ছে তার সহ্য করার মতো টান। সহ্য করার চেয়ে বেশি টান যেহেতু দিছে, তাই ছিঁড়ে গেল। সোজা কথা, শেষ। আচ্ছা, এবারে একটা বেশ পুরনো অ্যাডমিশনে বারবার আসতো এমন একটা প্রবলেম আমরা করব, সেটা হচ্ছে লিখো দুটি নির্দিষ্ট, আচ্ছা দুটি টাওয়ারের মাঝে লিখো, দুটি টাওয়ারের মাঝে 50 মিটার লম্বা একটি অ্যালুমিনিয়ামের তার, দুটি টাওয়ারের মাঝে 50 মিটার লম্বা একটি অ্যালুমিনিয়ামের তার অ্যালুমিনিয়ামের তারের মধ্যে শীতকালে টানা বল 100 কিলো নিউটন। অ্যালুমিনিয়ামের তারের মধ্যে শীতকালে টানা বল, এদের উপর শীতকালে টান অবস্থায় থাকে, সেই সময় কত বল থাকে সেটা বলা হচ্ছে। টানা বল আছে কত স্যার? 100 কিলো নিউটন। সো দুটি টাওয়ারের মাঝে 50 মিটার লম্বা একটি অ্যালুমিনিয়াম তারের মধ্যে শীতকালে টানা বল থাকে 100 কিলো জুল। টাওয়ারের মাঝখানে কারেন্টের তারগুলো থাকে না আমাদের স্যার, এরকম কারেন্টের ধরো যে একটা অ্যালুমিনিয়ামের তার আছে, এইটা যখন টান অবস্থায় শীতকালে থাকে তখন এত টানা বল থাকে ওদের মধ্যে। শীত ও গ্রীষ্মকালের মধ্যে
তাপমাত্রার ব্যবধান 20 ডিগ্রি সেলসিয়াস। শীত ও গ্রীষ্মকালের জি না, আদর্শ গ্যাসের কনসেপ্ট না। শীত ও গ্রীষ্মকালের তাপমাত্রার পার্থক্য, তুমি কি টেম্পারেচার দেখে বলতেছো? না, এটা টেম্পারেচার দিছে, তোমরা একটু পরে বুঝতে পারবে কেন দিছে এটা। যদি তারের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার উপাদানের তাপীয় দৈর্ঘ্য প্রসারাঙ্ক, আগে তারের ব্যাসার্ধ লিখি, যদি এবং উপাদানের দৈর্ঘ্য প্রসারাঙ্ক 20 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। ইয়ংয়ের গুণাঙ্ক, আচ্ছা এইখানে এবং হবে না, এখানে তাহলে কমা হবে। আমরা কমা দিলাম এবং দিয়ে এখানে ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। এবং ইয়ংয়ের গুণাঙ্ক কত বলছে স্যার? 1.1 × 10⁻⁷। ইউনিট কি হবে তো সাহেব বলো, ইউনিট কি হবে ইয়ংয়ের গুণাঙ্কের? nm ইনভার্স 2। ভেরি গুড, নিউটন মিটার ইনভার্স 2। এটা সবসময় মনে রাখবা। কিন্তু এখানে আমাকে দেওয়া হচ্ছে তোমার সেন্টিমিটার স্কোয়ারে, এখানে আমাকে দেওয়া হচ্ছে তোমার সেন্টিমিটারে, আমাদেরকে চেঞ্জ করার জন্য দিচ্ছে আর কি স্যার। গ্রীষ্মকালে গ্রীষ্মকালে তারের মধ্যে সৃষ্ট বলের পরিমাণ নির্ণয় করো। তারের মধ্যে সৃষ্ট বলের পরিমাণ কত? দেখো তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না আমি, সেটা হলো তারের উপাদানের দৈর্ঘ্য প্রসারাঙ্ক দিছে, তার মানে কি পার ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে যে তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। 9 10-এ পড়ে আসছেন না আপনারা? সূত্র একটা ছিল মনে আছে আপনাদের? ওই সূত্র দিয়ে আমাদের এখানে অঙ্কটা করতে হবে স্যার, ওই সূত্রটা দিয়ে আমরা এখানে অঙ্ক করব। প্রশ্নটাকে তুলে নেন আপনারা। প্রবলেমটাকে উপরে তুলে রেখে দিলাম। এই প্রশ্নটার জন্য এবার আমরা সলিউশনটা করব। তো দেখো এখানে একটা ছোটখাটো কনসেপ্ট আছে, আগে কনসেপ্টটা আমি তোমাদেরকে পড়িয়ে দিই। আমরা ইয়ংয়ের গুণাঙ্কের ফর্মুলা কি পড়ছিলাম বলেন তো দেখি স্যার? y ইকুয়াল কি পড়ছিলাম বলেন? FL / a স্মল l, ঠিক কিনা? F ছিল আমার প্রযুক্ত বল,
ক্যাপিটাল তো ক্যাপিটাল এল মানে আদি দৈর্ঘ্য, তারটার শুরুতে দৈর্ঘ্য, ক্ষেত্রফল এ ছিল, আর আমাদের স্মল এলটা ছিল কি দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ। আচ্ছা এইখানে যে আমাদের দৈর্ঘ্যটা প্রসারিত হচ্ছে, গরমের দিনে যে দৈর্ঘ্যটা প্রসারিত হবে, সেই গরমের দিনে প্রসারিত দৈর্ঘ্যের পরিমাণটা কত হবে? আমরা একটা জিনিস পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, L2 ইকুয়াল বা L ইকুয়াল লিখো স্যার, L ইকুয়াল L0 1 মাইনাস 1 মাইনাস না 1 প্লাস আলফা থিটা। এটা পড়ছিলেন মনে আছে আপনাদের? তাপমাত্রার কারণে যে দৈর্ঘ্য বৃদ্ধি আছে, L0 ছিল আদি দৈর্ঘ্য, L হচ্ছে শেষ দৈর্ঘ্য। L0 ছিল আদি দৈর্ঘ্য, রোহিত এদিকে তাকাও। সো আমরা 9-10 এটা পড়ে আসছি যে কোনো একটা বস্তুর আদি দৈর্ঘ্য যদি L0 হয়, তাকে যদি থিটা তাপমাত্রা পরিবর্তন করে তার মধ্যে, অর্থাৎ তার আগে তাপমাত্রা ছিল ধরো 60 ডিগ্রি সেলসিয়াস, এখন করলাম 70 ডিগ্রি সেলসিয়াস, বাড়াইছি কত 10 ডিগ্রি। তাহলে এইখানে যদি 10 বসিয়ে দিই, আলফা হচ্ছে তোমার ওই যে উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ, ওই আলফাটা যদি আমার দেওয়া থাকে, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা সলভ করে কত দৈর্ঘ্য হবে এখন সেটা বের করতে পারতাম, ঠিক কিনা? এটা মনে আছে? মনে না থাকলে আজীবন মনে রাখবা। ফিজিক্সের যে সকল জিনিসপাতিগুলো আমাদের তাপমাত্রার সাথে নির্ভরশীল, সবগুলো দেখতে প্রায় একই রকম, এরকম একটা ফর্মুলা, ঠিক আছে? সো এইখান থেকে যদি আমরা কি করি, L ইকুয়াল ভেঙে লিখি স্যার L প্লাস L0 আলফা থিটা লিখতে পারি। তার মানে L মাইনাস L0 ইকুয়াল কি লিখতে পারি? L মাইনাস L0 ইকুয়াল লিখতে পারি L0 আলফা থিটা। সো এটা আমাদের বেসিক্যালি কি? এটা আমাদের বেসিক্যালি ডেল এল, ডেল এল ইকুয়াল টু L0 আলফা থিটা। আর আমাদের বইয়ের অংশ অনুসারে, আমরা কি বলবো? আমাদের বইয়ে এখন পরিবর্তনটাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করি, আদিটাকে ক্যাপিটাল এল দিয়ে লিখি, আলফা থিটা এভাবে লিখতে পারবো না? পারবো? সবাই এগ্রি করো? স্মল এল এর মান তাহলে কি লিখতে পারবো? ক্যাপিটাল এল আলফা থিটা লিখতে পারবো? লিখে ফেলো তাহলে স্যার। এরিয়া ক্যাপিটাল এল আলফা, লাগলে ডেল থিটা লিখো স্যার, ডেল থিটা লিখো, কারণ এখানে বেসিক্যালি ডেল থিটা ছিল, থিটাটাই আমরা পরিবর্তন হিসেবে বলি। ডেল থিটা দিয়ে লিখলে জিনিসটাকে একটু বেশি স্পেসিফিক বলা যায়। এফ এল, এইখানে দেখো স্যার এল এল চলে যাবে স্যার, আমাদের ওয়াই ইয়ংয়ের গুণাঙ্ক থাকে, তাহলে এফ ইকুয়াল টু ওয়াই এ আলফা ডেল থিটা পাওয়া যায়। এইটা আমাদের একটা ফর্মুলা, এটা আমাদের একটা ফর্মুলা। আমাদের এখানে সলিড কেন এটা? সলিড না, এটা হচ্ছে ওকে। এটা হলো স্যার আমাদের তাহলে একটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে যে F ইকুয়াল টু ওয়াই এ, ওয়াই হলো আমাদের ক্ষেত্রফল, ওয়াই হলো আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক, এ হলো আমাদের ক্ষেত্রফল, আলফা হলো আমাদের ওই যে দেওয়া আছে উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ, উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা দেওয়া আছে, আর ডেল্টা থিটা হচ্ছে তাপমাত্রার যে পরিবর্তনটা আমরা করতেছি সেই পরিবর্তন। সো এখান থেকে আমরা কি করব, যে তারের মধ্যে অতিরিক্ত এফ কি পরিমাণ সৃষ্টি হয়েছে সেটা বের করে নিয়ে আসতে পারবো। এইটা আমাদের আর কাজে লাগতেছে না, এটা আমরা ছোটবেলা থেকে করে আসছি, জাস্ট একবার রিমাইন্ড করার জন্য আমি দেখাইলাম। এই ফর্মুলাটা আমাদের কাজে আসবে, এটা দিয়ে আমরা অঙ্ক করবো, মুখস্থ রাখতে পারবো, এমসিকিউ বলে অ্যাডমিশন বলে সব জায়গায় মুখস্থ রাখতে পারবো। অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের কারণে অতিরিক্ত যে বলটা সৃষ্টি হয়েছে তারের মধ্যে, যেটা ফিজিক্যাল ফোর্স না, ইন্টারনাল একটা ফোর্স সৃষ্টি হয়েছে। কেন? তাপমাত্রার পরিবর্তনের কারণে আপনি সৃষ্টি হয়েছে।
বুঝছো নাকি কথা? বুঝো নাই? মানে আমি তো আর নিজে টেনে দৈর্ঘ্য বাড়াইনি, তাপমাত্রা বাড়ার কারণে বেড়ে গেছে। সো এটা কি পরিমাণ বলের কারণে বেড়ে গেছে, কি পরিমাণ বলের কারণে বেড়ে গেছে সেই বলটা আমরা বের করতেছি। সো এখন আমাকে বলছে গ্রীষ্মকালে তারের মধ্যে সৃষ্ট বলের পরিমাণ কত, কতটুকু বল সৃষ্টি হয়েছে, তাই দৈর্ঘ্যটা বেড়ে গেছে। কতটুকু বল সৃষ্টি হয়েছে? এইটুকু বল সৃষ্টি হয়েছে। সো আমরা করে ফেলবো। দেখো কত, আমরা লিখব F ইকুয়াল ওয়াই এ আলফা ডেল্টা থিটা। ভ্যালুগুলো বসিয়ে দাও। ইয়ং এর গুণাঙ্ক কত দেওয়া আছে? ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, দেখো পার সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে 1.1 ইন্টু 10⁻⁷। শোনো, সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে আমরা কি করি? 100 দিয়ে মাল্টিপ্লাই করি, নাকি নাকি ভাগ করি? ভাগ করি স্যার। সেন্টিমিটার থেকে মিটার নিতে গেলে 100 দিয়ে কি করি? ভাগ করি। মিটার মনে রাখবা, আমি তোমাদেরকে কথা বলি, সেন্টিমিটার একক বড় নাকি মিটার একক বড়? আবার বলি, সেন্টিমিটার এককটা বড় নাকি মিটার এককটা বড়? মিটার একক বড় না? 1 মিটার, তোমাকে যদি কেউ 1 মিটার লম্বা একটা কাঠি দিয়ে বলে আর 1 সেন্টিমিটার একটা কাঠি দিয়ে যদি তোমাকে জিজ্ঞেস করে কোনটা বড় হবে, অবশ্যই 1 মিটারটা বড় হবে। সো মিটার এককটা বড়। বড় এককের পাশে সবসময় ছোট সংখ্যা, আর ছোট এককের পাশে সবসময় বড় সংখ্যা। তো সেন্টিমিটার থেকে যখন তুমি মিটারে নিয়ে যেতে চাইছো, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে তোমার ছোট করতে হচ্ছে, তাই তোমাকে ভাগ করতে হবে। সো সেন্টিমিটার থেকে মিটারে আনতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে। তার মানে tan−2 করতে হয়, tan−2 করতে হয়। তাহলে tan−2 করতে হয়, কিন্তু পার সেন্টিমিটার থেকে পার মিটারে নিতে গেলে, পার সেন্টিমিটার থেকে পার মিটারে নিতে গেলে tan2 করতে হবে। কথা কি আমি বুঝতে পারছি নাকি পারি নাই? পার সেন্টিমিটার যখন নিচে নেমে যাবে তখন আমি আর ভাগ করবো না, তখন উল্টা কাজটা করব, তখন আমি করবো গুণ। কত দিয়ে গুণ করবো? tan² গুণ করবো, নাকি স্যার? কিন্তু এখানে আছে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে tan² উপরে আরেকটা স্কোয়ার হলে tan⁴ হয়ে যায় না স্যার? তাহলে আমাকে দিন শেষে এইখানে এক্সট্রা তাহলে গুণ করতে হচ্ছে কত স্যার? tan⁴। এটা কেন করলাম? আমাকে স্যার এই যে এইটা নিউটন পার সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে, এখন এটা চলে গেছে কি নিউটন পার মিটার স্কোয়ারে। নিউটন পার মিটার স্কোয়ারে, নিউটন পার মিটার স্কোয়ারে আমরা কি পাই বলো? নিউটন পার মিটার স্কোয়ারে আমরা ওয়াই এর ভ্যালুটা tan⁴ দিয়ে মাল্টিপ্লাই করে পাই। ঠিক আছে, ওকে। ক্ষেত্রফল কত দেওয়া আছে বলো? ক্ষেত্রফল দেওয়া নেই, তারের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধটা সেন্টিমিটারে দেওয়া আছে। ও তাইলে তো ঝামেলাই করা লাগতো না। ক্ষেত্রফল যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে সেখান থেকেও আমরা কিন্তু বের করে নিয়ে আসতে পারি। ও তাহলে একটা কাজ করি আমরা এটাকে আর সেন্টিমিটার থেকে নাড়াচাড়া না করি। এই জন্যই বলি যে একটু বুদ্ধি করে যদি দেখা যায় তাহলে করে ফেলা যায় আমাদের খুব সহজেই। পাই ক্ষেত্রফল আমরা কি লিখব? πr², পাই ইন্টু 1², অটোমেটিক সেন্টিমিটার স্কোয়ার পার সেন্টিমিটার স্কোয়ার কাটাকাটি চলে যাবে। আলফার ভ্যালুটা পার ডিগ্রিতে আছে, পার ডিগ্রি সেলসিয়াসে আসছে, তাহলে কোনো সমস্যা নেই। 20 ইন্টু tan−6। আর থিটাটা কি কত আছে? থিটাটা আছে হচ্ছে আমাদের, থিটাটা আমাদের দেওয়া আছে, ডেল থিটা দেওয়া আছে তোমার 20, সেটাও আমি 20 গুণ করে দিব। বলো কত আসে? 1.38 ইন্টু 10⁴। 38-এর পরে আর কোনো কিছু ছিল না? বরাবরে? আচ্ছা, 1.1 ইন্টু 10⁻⁷ পাই ইন্টু 20 ইন্টু tan⁻6 ইন্টু 20। ভেরি গুড, ঠিক আছে, তাহলে এটাই আনসার। 1.38 ইন্টু 10⁴, ঠিক আছে, আনসার মিলছে আমাদের। ঠিক আছে স্যার, তাহলে আজকে এতটুকু থাকুক আমাদের।
আমরা মোটামুটি ইয়ংয়ের গুণাঙ্কের বেশ কিছু প্রবলেম দেখছি। নেক্সট দিন আর 2-4টা প্রবলেম দেখে আমরা নেক্সট শুরু করব বন্ধের পরে। আর বন্ধের আগে তো আমাদের কোনো ক্লাস নাই, বন্ধের আগে আমাদের আর কোনো ক্লাস নাই। আমরা বন্ধের পরে শুরু করতেছি। ম্যাথ ক্লাস কি কালকে করবা? তাহলে বাদ দাও, তাহলে বন্ধের পর থেকে আমরা ম্যাথ ক্লাস দেখব। ম্যাথ ক্লাস একটা কালকে করো তোমরা। কেন কেন আসবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে বন্ধের পরে আমাদের শুরু হচ্ছে কয় তারিখ? বন্ধের পরে আমাদের শুরু হচ্ছে 25 তারিখ। 25 বন্ধের পরে আমাদের শুরু হচ্ছে 25 তারিখ। এদিকে 10 দিন বন্ধ পাচ্ছ তোমরা ওভারঅল মিলায়। 25 তারিখ থেকে তোমাদের আবার শুরু। হ্যাঁ, 25 তারিখ হচ্ছে তোমাদের ম্যাথ ক্লাস দিয়ে শুরু আর কি। 26 তারিখ আবার 26শে মার্চের বন্ধ থাকবে। ফিজিক্স 29 তারিখ গিয়ে হবে। ফিজিক্স সরি কত? 27 তারিখ শুক্রবার না? শুক্রবার 27 তারিখ ফিজিক্স হবে। আর তোমাদের ম্যাথ হবে হলো 25 তারিখ। 25 তারিখ ম্যাথ হবে। 25 তারিখ থেকে এক্সাম ব্যাচের এক্সামও শুরু হয়ে যাবে। 25 তারিখ ম্যাথটাও হবে তোমাদের। আর ওভারঅল মিলে তোমরা এই জিনিসগুলো একটু দেখে আসবা, সবগুলো পড়ে আসবা। ঠিক আছে স্যার, আজকে এটুকু। আল্লাহ হাফেজ।